বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে বিভিন্ন সিজনে আমরা চারাকে তৈরি করতে পারলেও আমাদের গোলাপ গাছের ডাল থেকে সহজে চারাকে তৈরি করতে পারি না। অনেক ক্ষেত্রে ভুল সময় গোলাপ গাছের ডাল কাটিং করে চারা করতে দেওয়ার ফলে আমাদের গোলাপ গাছের কাটিংগুলি ধীরে ধীরে কালো হয়ে শুকিয়ে যেতে আরম্ভ করে এবং আমরা গোলাপ গাছ থেকে সঠিকভাবে চারাকে তৈরি করতে পারি না। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কোন সময় আমরা গোলাপ গাছের কাটিং থেকে অতি সহজে চারাকে তৈরি করতে পারবো বা কোন পদ্ধতি অবলম্বন করলে খুব দ্রুত আমাদের গোলাপ গাছের কাটিংগুলি থেকে আমরা শিকড়কে বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, বর্তমান সময় আমাদের এখানে সেপ্টেম্বর মাস শেষ হয়েছে এবং অক্টোবর শুরু হয়েছে। এই সময়টাই হচ্ছে সঠিক সময় আমাদের গোলাপ গাছের ডাল থেকে আমাদের চারা তৈরি করার। এই সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা দেশি এবং হাইব্রিড সমস্ত ধরনের গোলাপ গাছের ডাল থেকে আমরা চারাকে তৈরি করতে পারবো। তো আজ এই ভিডিওতে গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করার এমন একটি পদ্ধতি তোমাদের দেখাবো যা পৃথিবীতে কেউ কোনোদিন তোমাদের বলেনি এবং এই চারা তৈরি হবে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তার জন্য আমাদের কিছু নিয়মকে কিন্তু মানতে হবে। তো কোন সেই নিয়ম সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমাদের একটা গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করার আগে আমাদের সকলের মনে যে প্রশ্নটা সবার আগে আসে যে আমরা কতদিনের মধ্যে আমরা গোলাপ গাছের কাটিং থেকে চারাকে তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের কাটিং থেকে চারাকে তৈরি করতে হলে আমাদের কমসে কম 45 থেকে 50 দিন কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। কোনো জিনিসই কিন্তু আমাদের তাড়াতাড়ি কিন্তু হবে না। আমরা যদি সঠিক নিয়ম মেনে, সঠিক পদ্ধতি মেনে আমরা এই কাটিংগুলোকে এই সময় প্রতিস্থাপন করতে পারি, তাহলে শীতের মধ্যেই আমরা কিন্তু আমাদের এই কাটিং থেকে নতুন নতুন চারাকে তৈরি করতে পারবো এবং সেই চারা বৃদ্ধি হয়ে এক সময় আমাদের ছাদ বাগানে কিন্তু ফুল দিতে আরম্ভ করবে। তো সেক্ষেত্রে আমাদের একটা কাটিং থেকে চারাকে তৈরি করার জন্য যে প্রথম কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা পাত্র নির্বাচন। আমরা গোলাপ গাছের কাটিং থেকে এই সময় চারাকে তৈরি করার জন্য আমরা এই ধরনের গ্লাস কিন্তু ব্যবহার করব, যে গ্লাসের বাইরে থেকে আমরা গোলাপ গাছের শিকড় বৃদ্ধি হচ্ছে কিনা আমরা সহজেই দেখতে পারবো। কিন্তু বন্ধুরা, আমরা অনেক সময় এই রকম গ্লাসকে না ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের প্লাস্টিক টবকে ব্যবহার করে ফেলি। সেক্ষেত্রেই আমরা অনেকে বুঝতে পারি না কোন সময় আমাদের চারাটা সঠিকভাবে তৈরি হয়েছে। এক্ষেত্রে আমাদের চারাগুলো এক সময় এসে মারা যেতেও শুরু করে এই প্লাস্টিক টবে প্রতিস্থাপন করার জন্য। তাই এই প্লাস্টিক টবের মধ্যে আমরা চারাকে না তৈরি করতে দিয়ে আমরা যদি এরকম ছিদ্রযুক্ত এরকম প্লাস্টিক গ্লাসকে ব্যবহার করি তাহলে কিন্তু দ্রুত এবং অতি সহজে কিন্তু আমাদের গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি হয়ে যাবে। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 2 নম্বর কোন কাজটাকে করতে হবে আমাদের চারাকে তৈরি করার জন্য। তো এরপর আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের কাটিংকে নির্বাচন করতে হবে। আমরা কিন্তু গোলাপ গাছের এই রকম মোটা ডাল থেকেও যেমন সহজে আমরা চারা তৈরি করতে পারবো, তেমন আমরা এই রকম রোগা ডাল থেকেও আমরা কিন্তু চারাকে তৈরি করতে পারবো। কিন্তু বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে এই ডালগুলোর মধ্যে যাতে ফাঙ্গাল অ্যাটাক না হয়ে থাকে বা ডালগুলো যাতে ডাইব্যাক না থাকে। সেক্ষেত্রে কিন্তু গাছের কাটিং থেকে চারা সহজে কিন্তু তৈরি হবে না। যত তোমরা ফ্রেশ ডালকে এক্ষেত্রে ব্যবহার করতে পারবে তত কিন্তু দ্রুত তোমরা গোলাপ গাছের ডাল থেকে শিকড়কে বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারবে। তো এই কাটিং নির্বাচন করার পর আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা মিডিয়াকে নির্বাচন। এই সময় আমরা কোন ধরনের মিডিয়াকে আমরা ব্যবহার করব গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রে। তো অনেক সময় আমরা কিন্তু কোকোপিটের মধ্যে গোলাপ গাছের ডালকে প্রতিস্থাপন করি চারা তৈরি করার জন্য, কিন্তু চারা তৈরি করার আগেই আমাদের গোলাপ গাছের ডালগুলি কালো হয়ে শুকিয়ে মারা যেতে শুরু করে। কিন্তু আমরা যদি কোকোপিটকে না ব্যবহার করে এই মোটা বালিকে এই সময়
সময় ব্যবহার করি তাহলে অতি সহজে যেমন আমাদের গোলাপ গাছের কাটিং থেকে শিকড় বেরিয়ে আসবে, তেমন শিকড়ের গ্রোথও খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মোটা বালিকে কিন্তু চেলে নিয়ে সেই চালা বালি কিন্তু গ্লাসের মধ্যে ভর্তি করে দিয়েছি। তো এরপর আমরা যেটা করব সেটা হলো এই 3টি গ্লাসের মধ্যে আমি কিন্তু আমার 3টি গোলাপ গাছের কাটিংকে কিন্তু প্রতিস্থাপন করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 3টি কাটিংকে কিন্তু সংগ্রহ করে নিয়েছি, কিন্তু এই কাটিংগুলোকে প্রতিস্থাপন করার ক্ষেত্রেও আমাদের কিছু নিয়মকে কিন্তু মানতে হবে। প্রথম যে নিয়মটি হলো আমরা এই কাটিংগুলোর মধ্যে এই সময় যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু কখনোই ছেটে দেবো না, এবং এই যে কাটিংটা আমরা প্রতিস্থাপন করব শুধু নিচের যে পাতাগুলো থাকবে আমরা সেই পাতাগুলোকে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি মতন ছেটে নেব, বাকি পাতা কিন্তু আমাদের গাছের মধ্যেই রেখে দিতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব এই যে কাটিংটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এইভাবে মাটির মধ্যে কিন্তু পুঁতে দেবো, এবং এই কাটিংটা পুঁতে দেওয়ার পর আমাদের শক্ত করে কিন্তু এই বালিটাকে চেপে দিতে হবে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কাটিংটা প্রতিস্থাপন করার পর কিন্তু সুন্দরভাবে বালিটা কিন্তু চেপে দিয়েছি। এই বালিকে যত আমরা চেপে এই কাটিংটা প্রতিস্থাপন করতে পারবো তত কিন্তু আমাদের কাটিংটা সুন্দরভাবে গ্রো হবে, কারণ কাটিংটা যদি হাওয়াতে বা অন্য কোনো কারণে বারবার নড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সঠিকভাবে চারাকে এই সময় তৈরি করতে পারবো না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে বালিটাকে চেপে চেপে দিচ্ছি, তোমাদেরও কিন্তু এই কাজটাকে কিন্তু প্রতিস্থাপন করার পর ডালগুলোর ক্ষেত্রে করতে হবে। তো এইখানে দেখো আমি আরেকটা কিন্তু ডালকে এখানে প্রতিস্থাপন করে দিলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং দেওয়ার পর আমি কিন্তু এই ডালটাকেও সুন্দরভাবে কিন্তু আমি বালি দিয়ে চেপে দিলাম, যাতে ডালগুলি হাওয়া বাতাস লাগার ফলে বা অন্য কোনো কারণে বারবার যাতে নড়তে না পারে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি শক্ত করে কিন্তু 3টি কাটিংকে ভালো করে প্রতিস্থাপন করে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে এই কাটিংগুলোর মিডিয়াতে কিন্তু আমাদের জল প্রয়োগ করতে হবে, কিন্তু এই সময় আমরা নর্মাল জলকে কখনোই কিন্তু আমাদের গোলাপ গাছের কাটিংয়ের মধ্যে প্রয়োগ করব না। আমরা যদি নর্মাল জলকে গাছের মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হবে, এবং সেই ফাঙ্গাস সৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছগুলি শুকিয়ে মারা যেতে শুরু করবে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা কিন্তু এরকম অ্যালোভেরা মিশ্রিত জলকে এই সময় আমরা প্রয়োগ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অ্যালোভেরার পাতাকে কেটে টুকরো টুকরো করে আমি কিন্তু 250 ml জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছি 24 ঘন্টা, এবং তার ফলে জলটার কালার একটুখানি হলুদ বর্ণের হয়ে গেছে। তো এই সময় আমরা নর্মাল জলকে প্রয়োগ না করে আমরা যদি আমাদের কাটিংয়ের মধ্যে এই অ্যালোভেরার জল সঠিকভাবে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে না, এবং আমরা এই জলটা বন্ধুরা প্রত্যেক 3 দিন অন্তর অন্তর কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব, কারণ বন্ধুরা এই সময় আমাদের গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা যদি এই সময় এই লিকুইডটা আমরা আমাদের কাটিং বসানোর ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে যেমন এই অ্যালোভেরার জল একটি সুন্দর রুট হরমোন হিসেবে কাজ করবে, তেমন কিন্তু সহজেই আমাদের গাছ থেকে নতুন নতুন শিকড়ও বেরিয়ে আসতে থাকবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জলটা আমি কিন্তু প্রত্যেকটা কাটিংয়ের মধ্যে প্রয়োগ করে দিলাম, এবং বাকি জলটা আমি ছেঁকে নিয়ে স্টোর করে রাখবো, এবং এই জলটাকেই আমি কিন্তু 3 দিন পর আবার আমরা কাটিংয়ের মধ্যে প্রয়োগ করব। বন্ধুরা এইভাবে গোলাপ গাছের ডালকে প্রতিস্থাপন করলেই যে আমরা চারাকে সঠিকভাবে তৈরি করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা ডালগুলোকে কাটিং করে প্রতিস্থাপন করার পর আমরা লক্ষ্য করতে পারি ডালগুলি কালো হয়ে শুকিয়ে যেতে আরম্ভ করে। তো সেক্ষেত্রে এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই ডালগুলিকে একটি সমান টেম্পারেচারের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব এই যে প্রতিস্থাপন করার ডালগুলি দেখতে পাচ্ছ এই ডালগুলিকে কিন্তু আমরা পলিথিন দিয়ে কভার করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্রতিস্থাপন করা গোলাপ ডালকে পলিথিন দিয়ে কভার করে দিয়েছি। এইভাবে যদি আমরা কভার করে রাখতে পারি তাহলে এই পলিথিনের ভেতর কিন্তু সবসময় একটা সমান টেম্পারেচার বজায় থাকবে, এবং সহজেই কিন্তু আমরা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবো, এবং আমাদের গাছ থেকে আগামী দিনে আমরা ভরে ফুল পেতে পারবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছগুলোকে একটি পলিথিন দিয়ে কিন্তু কভার করে দিয়েছি। তোমাদেরও কিন্তু তাই করতে হবে, প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু পলিথিন দিয়ে তোমাদের ঢেকে দিতে হবে, এবং এই অবস্থায় কিন্তু একটি ছাওয়াযুক্ত
ছায়াযুক্ত জায়গা কিংবা বড় গাছের তলায় কিন্তু রাখতে হবে, যেখানে রোদের আলো তো আসবে কিন্তু তীব্র রোদ যাতে এই চারা তৈরি করার ক্ষেত্রে বাধা না সৃষ্টি করতে পারে। কিন্তু বন্ধুরা এই সময় এই পলিথিন দিয়ে কভার করার পরে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি সেটা হলো যখন আমাদের গাছের থেকে সরু সরু শিকড় বা পাতা বৃদ্ধি হতে থাকে তখন কিন্তু আমরা এই পলিথিনটা খুলে দেওয়ার পরেই আমাদের সেই পাতাগুলি কিন্তু পুড়ে যায় এবং গাছগুলি কিন্তু মারা যেতে শুরু করে। কিন্তু বন্ধুরা এক্ষেত্রে যদি আমরা আমাদের গাছের চারাগুলোকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে চাই বা আমাদের এই চারাগুলোকে বড় বড় গাছে পরিণত করে গাছ থেকে যদি ফুল পেতে চাই তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে পলিথিনের মধ্যে আমাদের কিন্তু কিছু ফুটো করে নিতে হবে এবং এই ফুটো করে নেওয়ার পর যখন 20-25 দিন হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই পলিথিনটা খুলে দিতে হবে। কিছুটা রোদে কিছুটা ছাওয়াতে আমাদের কিন্তু গাছগুলোকে রাখতে হবে। তো বন্ধুরা সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের সকলের মনে আসছে সেটা হলো আমরা তো আমাদের ডালগুলোকে পলিথিন দিয়ে কভার করে দিলাম, কিন্তু এরপর আমরা এই গাছের মধ্যে জল কি করে প্রয়োগ করব? আমরা কি পলিথিন খুলে আবার কি জলকে প্রয়োগ করব? তো বন্ধুরা এই প্রসেসটা কিন্তু অতি অবশ্যই তোমাদের মানতে হবে। তো এই সময় কিন্তু আমরা এই পলিথিনটাকে খুলে আমরা কিন্তু এই কাটিং এর মিডিয়ার মধ্যে জলকে প্রয়োগ করব না। আমরা যেটা করব এইভাবে কিন্তু আমরা একটা গ্লাসকে তুলব এবং এই যে অ্যালোভেরার জল তোমরা দেখছো এই অ্যালোভেরার জলের মধ্যে আমরা এই কিন্তু পলিথিন সমেত আমরা এই পাত্রটাকে ডুবিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এক্ষেত্রে যেটা হবে আমাদের মিডিয়া কিন্তু ধীরে ধীরে এই জলটা টেনে নিয়ে ভিজে যেতে আরম্ভ করবে এবং তারপর আমরা কিন্তু এই গ্লাসটাকে আবার কিন্তু আস্তে করে তুলে আমরা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা মিডিয়াতে জলকে প্রয়োগ করতে হবে বা এই অ্যালোভেরার জলকে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমরা কোন কোন পদ্ধতিকে মানলে আমরা আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের ডাল থেকে সহজেই চারাকে তৈরি করতে পারবো এবং প্রত্যেকটা চারা থেকে আমরা আগামী দিনে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।